আমি ধারাবাহিকভাবে যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব অর্থাৎ শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আজকের পর্ব হচ্ছে 4। আমি বিগত 3টি পর্বে কিভাবে শেয়ার ইস্যু জাবেদা করতে হবে তার যাবতীয় নিয়ম এবং পর্ব 4-এ এসে একটি গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। সেখানে আমরা ক নম্বরের সমাধানটা করছিলাম, অর্থাৎ জাবেদা বই প্রস্তুত করছিলাম। আজ আমরা এখানে দেখি যে গত পর্বতে মানে 3 নম্বর পর্বে আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা জাবেদা বইটি প্রস্তুত করেছিলাম। আজ আমরা করব হচ্ছে ব্যাংক হিসাব এবং উদ্ধৃতপত্র। এই দুইটা পার্ট করলে আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট হয়। তো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাব। আমাদের মূল অঙ্ক করার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে জাবেদা বইটা এখানে নিয়ে আসছি। গত পর্বের জাবেদা বইটা আমরা এখানে হুবহু নিয়ে আসছি। তো এখান থেকে আমরা আজ খতিয়ান করব। তো খতিয়ানের ছক কেমন হবে তার নমুনা কপি কিন্তু আমি পর্ব দিয়ে দিয়েছিলাম, যে ব্যাংক হিসাবের ছকটা কেমন হবে আমরা এটা দেখেছিলাম। আজ আমরা বাস্তবে করব। তো আমাদের যেহেতু ব্যাংক হিসাব তৈরি করার কথা বলছে, আমরা এখানে লিখছি ব্যাংক হিসাব। তো ব্যাংকের ছকটা আমরা করে ফেলি, অর্থাৎ ব্যাংকের খতিয়ান করা লাগবে। আমরা খতিয়ানের ছকটা আস্তে আস্তে করি। এটি হচ্ছে আমাদের খতিয়ানের চলমান জের ছক, অর্থাৎ আধুনিক ছক। আমরা এখানে লিখি তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। আমাদের খতিয়ানের ছক প্রস্তুত হয়ে গেল। এখন আমরা খতিয়ানে পোস্টিং করব। তো খতিয়ানে পোস্টিং করা সম্পর্কে দুটি কথা অবশ্যই বলতে হয়। তো তোমরা নোট নিতে পারো যে খতিয়ান করার সময় আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যে হিসাবের খতিয়ান প্রস্তুত করব, আমরা এখানে কোন হিসাবের খতিয়ান প্রস্তুত করতেছি? ব্যাংক হিসাবের। তো আমাদের দেখতে হবে যে এই ব্যাংক হিসাব এই জাবেদার ভিতরে ডেবিট আছে নাকি ক্রেডিট আছে। যদি ডেবিট হয় তাহলে টাকা বসবে ডেবিট টাকার ঘরে এবং ক্রেডিট হিসাবের নামটি আমরা লিখবো হচ্ছে বিবরণের ঘরে। এবং এই ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে টাকা বসবে আমাদের ক্রেডিট টাকার ঘরে এবং ডেবিট হিসাবের নামটি লিখবো আমরা এই বিবরণের ঘরে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন সরাসরি পোস্টিং এ যাই। আমাদের জাবেদার ভিতরে খেয়াল করতে হবে কোথায় আমাদের ব্যাংক হিসাব আছে, কারণ আমরা ব্যাংকের খতিয়ান করছি, তাই না? ব্যাংকের খতিয়ান করছি। তো আমরা সরাসরি ব্যাংকে যাব, কোথায় ব্যাংক হিসাব আছে এটি দেখব। আমাদের এই ব্যাংক হিসাব আছে, এখানে আছে ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা আছে এখানে? 16,000 টাকা আছে। এবং ক্রেডিট আছে শেয়ার আবেদন হিসাব। যেহেতু আমাদের এখানে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমাদের বিবরণের ঘরে নাম আসবে আছে ক্রেডিট হিসাবের। আমরা এখানে লিখছি শেয়ার আবেদন হিসাব এবং ডেবিট ঘরে টাকা আসবে 16,000। এখন হচ্ছে আমাদের ব্যালেন্সের বিষয়টা। তো আমরা পোস্টিং তো করলাম খতিয়ানে, এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। তো ব্যালেন্স নির্ণয় করার জন্য ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমি ব্যালেন্স করার সময় খেয়াল করব যে আমাদের পূর্ববর্তী কোনো ব্যালেন্স আছে কিনা। আমাদের এই অঙ্কে কোনো ব্যালেন্স নাই। আচ্ছা, যদি আমাদের ডেবিট ব্যালেন্স থাকতো এবং এখানে টাকা ডেবিট থাকতো তাহলে আমরা ডেবিট এখানে যোগ করে বসাতাম। এবং যদি আমাদের ব্যালেন্স ডেবিট থাকে এবং পোস্টিং হয় ক্রেডিটে, তাহলে আমাদের এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট টাকাটা বিয়োগ করে আমরা ব্যালেন্সে করে বসাবো। আমি আবার বলি, যদি আমাদের ব্যালেন্স ডেবিট থাকে এবং পোস্টিংও ডেবিট হয় তাহলে এই দুইটি টাকা যোগ করে আমরা ডেবিট ব্যালেন্সে টাকা বসাবো। যদি আমাদের ব্যালেন্স ডেবিট থাকে এবং পোস্টিং ক্রেডিট হয় তাহলে আমরা এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট টাকাটা বিয়োগ করে তারপর আমরা ডেবিট ঘরে টাকা বসাবো। অনুরূপভাবে ক্রেডিট করার ক্ষেত্রে একই জিনিস, যদি আমাদের ক্রেডিট ব্যালেন্স থাকে এবং পোস্টিং ক্রেডিট হয় তাহলে আমরা যোগ করে ক্রেডিট ব্যালেন্সে টাকা বসাবো। এবং যদি আমাদের ব্যালেন্স ক্রেডিট থাকে এবং পোস্টিং ডেবিট হয় তাহলে আমরা বিয়োগ করে আমরা ক্রেডিট ঘরে টাকা বসাবো।
আমরা কয়েকটি অঙ্ক সমাধান করার পরে আমাদের এই বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা এখানে ব্যালেন্সটা করি। দেখো আমাদের এখানে কোনো ব্যালেন্স নাই, তাহলে যেহেতু আমাদের ডেবিটই 16,000 টাকা আছে, তাহলে আমরা ডেবিট ব্যালেন্সে 16,000 টাকা বসা দেব। এরপরে দেখতে হবে আমাদের ব্যাংক হিসাব কোথায় আছে। আমাদের ব্যাংক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যাংক হিসাব আছে আমাদের এখানে 800 টাকা ক্রেডিট। আমাদের ক্রেডিট টাকার ঘরে 800 টাকা আছে। আমাদের 800 টাকা বসবে হচ্ছে আমাদের এই ক্রেডিট টাকার ঘরে। তাহলে আমরা ডেবিট ঘরে নাম লিখবো, বিবরণের ঘরে নাম লিখবো হচ্ছে ডেবিট হিসাবে। এখানে ডেবিট হিসাব হচ্ছে আমাদের শেয়ার আবেদন হিসাব। আমরা এখানে লিখলাম শেয়ার আবেদন হিসাব এবং ক্রেডিট টাকা বসালাম 800 টাকা। তো আমাদের ব্যালেন্স নির্ণয় করার সূত্র মোতাবেক আমাদের ব্যালেন্স হচ্ছে ডেবিট, পোস্টিং হচ্ছে ক্রেডিট। এখন এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট পোস্টিংটি বিয়োগ করে আমরা এখানে টাকা বসাবো। 16,000 টাকা থেকে 800 টাকা বিয়োগ করলে আমাদের থাকে 15,200 টাকা। এখন আমরা আসবো পরে কোথায় ব্যাংক হিসাব আছে। দেখো আমাদের এখানে এই যে ব্যাংক হিসাব আছে, এখানে ব্যাংক হিসাব আমাদের আছে কি ডেবিট 19,000 টাকা, 19,800 টাকা আছে ডেবিট। ক্রেডিট হিসাব আছে শেয়ার আবন্টন হিসাব। তাহলে আমরা এখানে বিবরণের ঘরে ক্রেডিট হিসাবের নাম লিখবো শেয়ার আবন্টন হিসাব এবং টাকা বসাবো ডেবিটের ঘরে 19,800 টাকা। যে 15,200 টাকার সঙ্গে আমরা এখন 19,800 টাকা কি করবো বলতো। দেখো আমাদের এখানে 15,800 টাকা আছে ডেবিট ব্যালেন্স, আমাদের পোস্টিং এ কিন্তু ডেবিটে। তাহলে আমরা ডেবিট ব্যালেন্সের সঙ্গে ডেবিট পোস্টিং টাকাটা যোগ করে আমরা এখানে টাকাটা বসাবো। আমাদের টাকা হবে 35,000 টাকা, 15,200 টাকা আর এখানে 19,800 টাকা, মোট হয় 35,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা দেখবো আর কোথায় ব্যাংক হিসাব আছে। এই যে ব্যাংক হিসাব আছে ডেবিট 14,000 টাকা। আমাদের ক্রেডিট হিসাব আছে শেয়ার প্রথম তলব হিসাব। তাহলে আমরা বিবরণের ঘরে শেয়ার প্রথম তলব লিখলাম এবং ডেবিটের ঘরে টাকা লিখলাম 14,000 টাকা। আমাদের এখন এই 14,000 টাকার সঙ্গে 25,000 টাকা কি করবো, আমরা এই 35,000 টাকা এবং 14,000 টাকা যোগ করে আমরা এখানে টাকা বসাবো। তাহলে আমাদের মোট টাকা হয় 49,000 টাকা। এরপরে আমাদের আছে শেয়ার শেষ তলব। আমি এখানে সরাসরি লিখলাম কারণ আমাদের এখানে ব্যাংক হিসাব কি আছে, ডেবিট আছে 21,000 টাকা এবং ক্রেডিট হিসাব হচ্ছে আমাদের শেয়ার শেষ তলব হিসাব। এজন্য আমরা এখানে শেয়ার শেষ তলব লিখছি এবং ডেবিটের ঘরে টাকা লিখবো আমরা 21,000 টাকা। আমরা এখানে বসালাম 21,000 টাকা। এখন 49,000 টাকার সঙ্গে আমাদের 21,000 টাকা যোগ করে তারপরে আমাদের ব্যালেন্স করতে হবে 70,000 টাকা। আশা করি ব্যাংকের খতিয়ানটি সবার ক্লিয়ার। যাদের ব্যাংক হিসাবটি ক্লিয়ার হয়েছে তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে যে আমরা ব্যাংক হিসাবটি স্যার আমার ক্লিয়ার। এরপরে আমাদের করতে হবে আছে উদ্বৃত্তপত্র অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীর আমরা ছক পর্ব 2 দেখছিলাম নমুনা ছকটা কেমন হবে, তারপরও আমি এখানে ছকটা করি। আমরা এখানে দুইটা টাকার ঘর নিয়েছি, আমাদের এখানে নাম হচ্ছে বিবরণ টাকা এবং টাকা। তো উদ্বৃত্তপত্রের প্রথমে আমাদের আসবে আছে সম্পদ সমূহ। তো আমাদের এখানে কোনো স্থায়ী সম্পত্তি নাই, আমাদের আছে চলতি সম্পদ। আমরা এখানে লিখলাম চলতি সম্পদ। তো চলতি সম্পদ হিসাব হচ্ছে আমাদের ব্যাংক, এই যে ব্যাংকের খতিয়ানটা করছি ব্যাংকটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে আমরা এখানে নাম লিখবো ব্যাংক হিসাব। আমাদের ব্যাংকের সর্বশেষ যেটা থাকবে সর্বশেষ, আমাদের ব্যাংকে এখানে সর্বশেষ কত টাকা আছে দেখো তো, এখানে সর্বশেষ টাকা আছে আমাদের 70,000 টাকা। তাহলে আমাদের এখানে টাকা আসবে 70,000। তো আমাদের আর কোনো সম্পদ না থাকার কারণে আমরা এই 70,000 টাকা নিচে দাগ দিয়ে আমরা যোগ করলে 70,000 টাকায় বসিয়ে দেবো এবং দুটি দাগ দিয়ে দেবো। দুটি দাগ হচ্ছে কিসের জন্য, হিসাব বন্ধ করার জন্য। এবং এই যে 70,000 টাকা আছে এই 70,000 টাকার নাম আসবে আমাদের মোট সম্পত্তি। তো এরপরে আছে আমাদের দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। এখন দায় ও শেয়ার মালিকানা সত্ত্বের ভিতরে আমরা প্রথমে নিয়ে আসলাম শেয়ার মূলধন হিসাব, মানে শেয়ার মূলধন। শেয়ার মূলধনটাকে আমাদের 5 ভাগে ভাগ করা আছে। সেটা হচ্ছে 5 ধরনের মূলধন আমাদের কোম্পানিতে থাকে। একটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন, একটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত মূলধন। তো এই 5টা মূলধনই কিন্তু আমাদের অঙ্কে দেখাতে হবে।
কেমন দেখাবো? আমরা শেয়ার মূলধন লেখার পরে এখন কোন কোন খাতে কোন মূলধন আছে সেটা আমরা দেখা দেবো এখানে। আমাদের প্রথমে আছে অনুমোদিত মূলধন। আমাদের অঙ্কে বলা ছিল যে প্রতিটি 10 টাকা দরের 10,000 শেয়ারে বিভক্ত মোট অনুমোদিত মূলধন ছিল আমাদের 1 লক্ষ টাকা। আমরা এখানে সে 1 লক্ষ টাকা লিখছি, নিচে আমরা একটা ক্লোজ করে দেবো। এরপরে আসবে আমাদের ইস্যুকৃত মূলধন। তো আমাদের 10,000 শেয়ারের থেকে আমরা 7,000 শেয়ার ইস্যু করেছিলাম, ঠিক আছে? 7,000 এর সঙ্গে 10 গুণ করলে আমাদের কত টাকা হবে? 70,000 টাকা। এই 70,000 টাকা আমরা ক্লোজ করে দেবো। এরপরে আসবে আমাদের বিলিখিত মূলধন, অর্থাৎ আমরা কত শেয়ার বন্টন করছি। আমরা 7,000 শেয়ারই বন্টন করছি। আমাদের প্রশ্ন আমরা ভালো করে দেখবো যে প্রশ্নটা কি ছিল। 7,000 শেয়ারই আমরা বন্টন করছি। 7,000 শেয়ার বন্টন করছি, তাহলে আমাদের বন্টনকৃত মূলধন হবে 70,000 টাকা। কারণ এই 7,000 শেয়ারের সঙ্গে আমরা 10 টাকা করে গুণ করব। এরপরে হচ্ছে তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন মানে আমরা কোন তলব পর্যন্ত টাকা চেয়েছি। আমরা শেষ তলব পর্যন্ত টাকা চেয়েছিলাম, যে প্রথম ও শেষ তলব জারি করা হলে সকল তলবের টাকা যথারীতি পাওয়া গেল, মানে কোনো তলবের টাকা আমাদের বকেয়া বা অগ্রিম নাই। আমরা শেষ পর্যন্ত টাকা চেয়েছি, শেষ পর্যন্ত টাকা পেয়েছি, এজন্য আমাদের এখানে 10 টাকা আসছে এবং 7,000 শেয়ারই কিন্তু টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের মোট টাকা হচ্ছে 70,000 টাকা। এটি আমরা ক্লোজ করে দেবো। ঠিক এভাবে আমরা ধাপে ধাপে কিন্তু দেখা দেবো। এই যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং তলবকৃত মূলধন। এখন কথা হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। আমরা আদায়কৃত মূলধনের ডান পাশে এই কথাটা কেন লিখলাম না, একটা প্রশ্ন থাকে। তো আদায়কৃত মূলধনটা হচ্ছে যে তলব যা করছি সেটি পাইছি কিনা এইটা আমাদের এখানে দেখাতে হবে। তো আমরা এখানে তলব করছিলাম কত টাকা? 70,000 টাকা তলব করছিলাম এবং 70,000 টাকায় পেয়েছি, যার কারণে আমাদের এখানে কোনো বকেয়া বা অগ্রিম নাই। তাহলে আমাদের তলবকৃত মূলধন আছে আমাদের আদায়কৃত মূলধন, যা তলব করছি সেই টাকাটা আমরা আদায় করছি। এখন এই 70,000 টাকা নিচে আমরা একটা দাগ দিয়ে এই 70,000 টাকার যোগফলটা নিচে বসাবো, দিয়ে আমরা দুটি দাগ দিয়ে ক্লোজ করে দেবো। এবং এই যে 70,000 টাকা আসছে, এই 70,000 টাকার নাম আমাদের আসবে মোট দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। আমাদের এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু কোনো যোগ বিয়োগ হবে না, শুধু আমাদের আদায়কৃত মূলধনের পরের থেকে যে টাকাগুলো থাকবে সেইগুলো আমরা যোগ করব। তো আমাদের একটাই টাকা আছে, সেটা হচ্ছে 70,000 টাকা। তো এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এখানে মোট সম্পদের পরিমাণ ছিল কত টাকা? এই যে মোট সম্পত্তি 70,000 টাকা। আমাদের এখানে মোট দায় ও শেয়ার হোল্ডার মালিকানা সত্ত্ব কত টাকা আছে? 70,000 টাকা। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে মোট সম্পত্তি সমান মোট দায় হতে হবে। আমাদের হয়েছে না? মোট সম্পত্তি হচ্ছে 70,000 টাকা, আমাদের মোট দায় হয়েছে কত টাকা? 70,000 টাকা। তো এই ছিল একটি গাণিতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান, অর্থাৎ আমরা পর্ব 3-এ জাবেদা করছিলাম। আমরা পরে পর্ব 4-এ এসে ওই জাবেদা থেকে আমরা কি করছি, এখানে ব্যাংক হিসাব করছি এবং উদ্ধৃতপত্র তৈরি করছি এই জাবেদা বই থেকে। তো আমরা কোনো পর্ব মিস দেব না এবং কেউ ভিডিওটি টেনে দেখবো না, তাহলে অনেক কথা মিসিং হয়ে যাবে। তো ধৈর্য ধরে আমার ক্লাসের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী পর্বে শেয়ার অধিহার নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।